বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য পেয়েছি, যে তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করবো এবং সেই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবং জানার প্রয়োজন আছে, বিশেষ করে তোমরা যারা এই মুহূর্তে রেজাল্টের অপেক্ষাতে বসে আছো, অর্থাৎ পরীক্ষা শেষ করে হয়তো অন্য কোনো কোর্স করছো বা ভবিষ্যৎ প্ল্যানিংটা করছো যে আমরা কি নিয়ে কি পড়াশোনা করবো, ঠিক সেই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএস ফোর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আমাদের কখন দিতে পারে, আমাদের এবছরের জন্য স্পেশাল পাস মার্ক কত হয়েছে, গ্রেস মার্ক আমাদের ন্যূনতম কত দিচ্ছে। আগে যেটা আমরা বললাম যে দেওয়া যেতে পারে, আজ আমরা বলবো কত দিচ্ছে। নেক্সট হচ্ছে ওভারঅল রেজাল্ট আমাদের কেমন হতে চলেছে, আমাদের পাশের রেশিও কেমন হতে চলেছে, আমাদের সবথেকে ওর্স সাবজেক্ট অর্থাৎ ফেল করা সাবজেক্টগুলো কি কি বা কোন কোন সাবজেক্টে ছাত্রছাত্রীরা বেশি ফেল করেছে, এবং অ্যাডিশনাল সাবজেক্ট নিয়ে যে গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা ছিল যে আমাদের অ্যাডিশনাল কি হতে চলেছে, বা যারা অ্যাডিশনালে পাস করেছে বা অন্য কোনো সাবজেক্টে ফেল করেছে সেক্ষেত্রে কি দিয়ে কি হতে পারে তার ডিটেইলস আলোচনা তোমাদের সামনে কমপ্লিট আকারে তুলে ধরছি। কারণ এর আগে আমি তোমাদের জন্য কিভাবে মার্কশিট তৈরি হবে এই বছরের, যেহেতু একটা নতুন সিস্টেম, সেটাও তোমাদের সামনে শেয়ার করেছিলাম। এবং ওভারঅল টিচাররা খাতা দেখেছে, কিছু কিছু খাতার রেজাল্ট নিয়েও আমরা আলোচনা করেছি যে কোন সাবজেক্টে কি হচ্ছে। সায়েন্স নিয়ে অবস্থা ভীষণই খারাপ, কিছু কিছু সাবজেক্টে মানে পাস মার্ক দেওয়ার মতো জায়গা নেই, এরকম ব্যাপার হয়েছে। ইংরেজি সাবজেক্টের কথা বলেছি, বাংলা নিয়ে আমরা আলোচনা করেছি। তো চলো আমরা আজকের মূল আলোচনায় চলে যাই, সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে রেজাল্ট কিন্তু আমাদের প্রস্তুতি পর্বের শেষ লগ্নে রয়েছে, একদম পরিষ্কার কথা হচ্ছে লাস্ট মিনিট কিন্তু আমাদের রেজাল্ট ক্যালকুলেশন চলছে। অর্থাৎ যদি বলা হয় যে খাতা দেখা কি শেষ হয়ে গেছে, আমি বলবো খাতা দেখা শেষ হয়ে গেছে। খাতা দেওয়ার নম্বর কি জমা পড়ে গেছে? হ্যাঁ, সব টিচারের খাতা দেখে খাতার নম্বরও জমা পড়ে গেছে। তাহলে স্যার এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার পুট আউট হচ্ছে, অর্থাৎ নম্বর পুট করা হচ্ছে যে কে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো। এবার কথা হচ্ছে এই নম্বর পুট করার সময় যেটা হয় সেটা হচ্ছে লাস্ট ক্যালকুলেশন গ্রেস মার্কের একটা ব্যাপার থাকে। কারণ অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় যে যদি আমরা ওভারঅল সেইভাবে যদি রেজাল্ট তৈরি করা হয় তাহলে দেখা যায় যে প্রায় 30% এর কাছাকাছি প্রায় ফেল হয়ে যায়। সেক্ষেত্রে কি করা হয়, সেই পার্সেন্টেজটাকে একটু ঠিকঠাকভাবে করা হয় এবং ছাত্রছাত্রীরা যাদের একটু অল্প মার্কসের জন্য ফেল হয়ে যাচ্ছে বা অল্প পরিমাণ মার্কসের জন্য দেখা যাচ্ছে যে একটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা একটা নেগেটিভ দিকে চলে যাবে, তখন কিন্তু তাকে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবে অনেকেরই এই ধারণা থাকে যে স্যার আমি কি গ্রেস মার্ক পেতে পারি বা আমি কি গ্রেস মার্ক পাবো না। এই কথাটা তোমাদের সামনে এর আগেও আমি বলেছি, আবারও আমি শেয়ার করি। যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি এর আগে বলেছিলাম যে 5 মার্ক যদি কম থাকে তাহলে হয়তো গ্রেস পাবে, কিন্তু না, 5 মার্ক কিন্তু উচ্চ মাধ্যমিকে গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। আমি পরিষ্কার বলে থাকি, দেখো দুটো পার্ট আছে আমাদের, একটা হচ্ছে 35 এর মধ্যে পরীক্ষা এবং আরেকটা হচ্ছে আমাদের 40 মার্কের পরীক্ষা। স্বাভাবিকভাবে 40 মার্কের পরীক্ষা 12 পেলে পাস, 35 মার্কের পরীক্ষা 11 পেলে পাস। এবার কেউ যদি, কথাটা খুব ভালোভাবে বুঝবে, কেউ যদি এই 12-র মধ্যে 9 মার্ক পায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে পাস আউট হয়ে যাচ্ছে। আর এই 11-র মধ্যে কেউ যদি 8 মার্ক পায় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে পাস আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ এবছর কিন্তু গ্রেস মার্ক দিচ্ছে মোটামুটি 3 বা 3 এর কম। বোঝা গেল কি বললাম? এর থেকে বেশি কিন্তু গ্রেস মার্ক এবছর দেওয়া হচ্ছে না। কথাটা কি বোঝা গেল? এবার আরেকটা কথা আমি তোমাদের এই বিষয় নিয়ে একটা আলোচনা করার প্রসঙ্গে বলে রাখি, আমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছি, আমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছি, আমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিলাম, আর একটা রয়েছে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্রজেক্টের পরীক্ষা। তো এই যে তিনটে বিষয় কিন্তু আমাদের আলাদা আলাদা করে পাস হতে হয়। অর্থাৎ থার্ড সেমিস্টার ধরো তুমি 40 এ পরীক্ষা দিয়েছো, 40+40+20, এই যদি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হয় তাহলে স্বাভাবিকভাবে 40 এর মধ্যে 12, 40 এর মধ্যে 12 এবং প্রজেক্টের মধ্যে কিন্তু 6 মার্ক পেয়ে কিন্তু তোমার টোটালি 30 মার্কস পেতে হবে। এই হলো তোমার পাশের সিস্টেম। কথাটা খুব বোঝা গেল? এবার ধরো তুমি মনে করলে যে স্যার আমি থার্ড সেমিস্টারে 30 পেয়েছি, স্যার ফোর্থ সেমিস্টারে আমার 10 হচ্ছে আর প্রজেক্টে আমার 20 হচ্ছে। সেক্ষেত্রে দেখো তুমি কত মার্ক পেলে, 30, 40, 50, 60। তুমি কি পাস করবে? কিন্তু না, তুমি কিন্তু পাস করবে না। না, এক্ষেত্রে অবশ্য পাস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যদি গ্রেস মার্ক দেয়, কিন্তু নিয়ম অনুসারে কিন্তু তুমি পাস করবে না। কারণ নিয়মটা কি বলছে? নিয়মটা বলছে তোমাকে থার্ড ইউনিট টেস্টে যেমন তুমি সম্পূর্ণরূপে পাস করে এসছো, একই রকম ভাবে তোমার ফোর্থ ইউনিট টেস্টেও তোমাকে ফোর্থ সেমিস্টারেও তোমাকে পাস করতে হবে, আর প্রজেক্টেও স্বাভাবিকভাবে তোমাকে পাস করতে হবে। এই ক্যালকুলেশন করে যদি আমরা দেখি তাহলে একটা লেটেস্ট বিষয় আমি তোমাদের বলবো। আমরা যেমন মাধ্যমিকের ক্ষেত্রে দেখি যে শুধুমাত্র পাস মার্ক, মানে যেটা আমাদের 25, এই 25 পেয়ে পাস করেছে, কারণ সেক্ষেত্রে ওরালের ব্যাপারটা একসঙ্গে জড়িয়ে আছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই যে বেরিয়ার রয়েছে, এই বেরিয়ারটা কমপ্লিট করলে 30 হয়, কিন্তু 30 মার্ক কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী পায় না। সেই জায়গাটা নম্বর ন্যূনতম, কারণ এই দিকে যদি আমাকে 12 পেয়ে পাস হতে হয়, এদিকেও যদি 12 পেয়ে পাস হতে হয়, আর এখানে প্রজেক্টে কিন্তু সেই ছেলেটি 18টি বা মেয়েটি 18টি কিন্তু 18 মার্ক কিন্তু পাবেই। সেটা যদি আমরা হিসাব করি তাহলে 12 12 24 আর 18 স্বাভাবিকভাবে তোমার 34 আর তোমার 8, অর্থাৎ 42 মার্কস।
এই মার্কসটা কিন্তু সে ন্যূনতম পাবে, এর নিচে কিন্তু কোনো সাবজেক্টে নম্বর হবে না। যারাই পাস করবে, একটা কথা আমি বলে দিচ্ছি, এবছর সেকেন্ড ডিভিশন মার্কসের পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা পাস করবে তারা প্রায় 45% নম্বর পাবে। থার্ড ডিভিশনের সংখ্যা সেকেন্ড ডিভিশনের থেকে অনেক অনেক কম হবে এবছরের জন্য স্পেশালি বললাম। তবে হ্যাঁ, ওভারঅল রেজাল্টের দিকে যদি আমরা তাকাই যে স্যার ওভারঅল রেজাল্ট কেমন হবে, দেখো একটা কথা বলে রাখি, আগের যে সিস্টেমে পরীক্ষা হতো সেই সিস্টেমে যেভাবে আমরা দেখতাম যে প্রচুর প্রচুর নম্বর উঠছে, এবছর থেকে কিন্তু সেই যে ঢালাই নম্বরের ব্যাপারটা সেই জায়গাটা থাকছে না। যদিও এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমরা কোশ্চেনের কাঠামো দেখেছি, কোশ্চেনের কাঠামো দেখে কিন্তু আমরা একটা জিনিস পেয়েছি, আমাদের 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কস কোশ্চেন বা 4 মার্ক বা 5 মার্ক এরকম পার্ট মার্কিং কোশ্চেনটা কিন্তু অনেক অনেক বেড়েছে। যে জায়গাগুলোতে নম্বর একদিকে যেমন হাই লেভেলের উঠবে, আবার অন্যদিকে কিন্তু একটু ভুল হলেই নম্বরটা কিন্তু চেপে যাবে বা অনেকটা নম্বর কাটা যাবে এবং ছাত্রছাত্রীরা যদি সেইভাবে রিপ্রেজেন্ট না করতে পারে তাহলে স্বাভাবিকভাবে নম্বরটা কমবে। সেই হিসেবে কিন্তু এবারের নম্বর অন্যবারের মতো যে টপ হাই লেভেলে উঠে যাবে সেরকম কিন্তু নয়। হ্যাঁ, তবে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে বিষয়টা অনেকটা আলাদা। তবে তাদের যে এবারের খাতার অবস্থা সেটা খুবই ভয়ঙ্কর। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছে ঠিকই আছে, কিন্তু যারা ঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি তাদের কিন্তু মানে মোটামুটি পাস মার্ক ওঠাতে গেলেই কিন্তু হাঁপিয়ে পড়ছে ছেলেমেয়েরা, এরকম তথ্য আমাদের ম্যাক্সিমাম টিচাররা দিচ্ছেন যারা খাতা দেখছেন। এবার তার পেছনে অন্যান্য কারণও থাকতে পারে। তো এই হলো আমাদের ওভারঅল পাসের সিস্টেম, আমাদের গ্রেস মার্ক কত দিয়েছে এবং আমাদের ওভারঅল রেজাল্ট কেমন আসতে চলেছে। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার তাহলে পার্সেন্টেজ আমাদের কেমন আসতে পারে, সেটা নিয়ে পরিষ্কারভাবে বলি। দেখো, স্বাভাবিকভাবে আমাদের পার্সেন্টেজ যেভাবে হোক না কেন, সেই গ্রেস মার্ক দিয়ে হোক আর যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের পার্সেন্টেজ 88 থেকে শুরু করে 91 বা 92 এর মধ্যে ডান করবে, একদম পুরো এর মধ্যে থাকবে। তবে টার্গেট 90 এর আশেপাশে, অর্থাৎ 90 বা 91 এরকম টার্গেটে কিন্তু আমাদের টোটাল পাসের আর কিন্তু পৌঁছে যাবে। এবার বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে যাচ্ছে তাহলে তো সে ফেল হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে যে বললাম কেউ 60 পেলেও সে ফেল হয়ে যাচ্ছে, সিস্টেমটা কিন্তু এরকম। এবার ওর সাবজেক্ট বললাম, যাই হোক ওটার দরকার নেই, পাস রেশিওটা বললাম। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডিশনাল। কারণ অনেক ছাত্রছাত্রীর এই প্রশ্নটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন যে স্যার আমাদের অ্যাডিশনাল কি হবে, বা আমরা যদি একটা সাবজেক্টে পাস করি তাহলে কি আমাদের অ্যাডিশনালটা কি মেইন হয়ে যাবে। প্রথম কথা, আমাদের বাংলা এবং ইংরেজি কথাটা খুব ভালোভাবে দেখবে, এই সাবজেক্ট দুটোতে পাস করতেই হবে, এক্ষেত্রে অ্যাডিশনালের কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে অ্যাডিশনালে তুমি যতই পাও 100 এর মধ্যে 100 পেলেও এই বাংলা ইংলিশে ফেল করলে সে ফেল, এটা হলো প্রথম কথা। অর্থাৎ বাংলা ইংলিশ আমার কমন সাবজেক্ট, মিটে গেল সমস্যা। এবার কথা হচ্ছে মেইন সাবজেক্ট আমাদের তিনটে রয়েছে। মেইন সাবজেক্ট ধরো এ, মেইন সাবজেক্ট আমাদের বি, মেইন সাবজেক্ট আমাদের সি, এই তিনটে সাবজেক্ট আমাদের মেইন সাবজেক্ট রয়েছে। আর ধরো অ্যাডিশনাল সাবজেক্ট আমার রয়েছে ডি। এই যে চারটে সাবজেক্ট আমাদের রয়েছে, অনেক ছাত্রছাত্রীর অ্যাডিশনাল সাবজেক্ট নেই। যাদের অ্যাডিশনাল সাবজেক্ট নেই তাদের তো কোনো কথাই নেই, প্রত্যেকটা সাবজেক্টই তাকে পাস করতে হবে, একদম 5টার মধ্যে 5টায় তাকে পাস করতে হবে, মিটে গেল। যাদের অ্যাডিশনাল সাবজেক্ট রয়েছে তারা যদি এই ওপরের কোনো একটা সাবজেক্টে ধরো বি তে ফেল করলো কিন্তু অ্যাডিশনালে পাস হয়ে গেল, তখন এই সাবজেক্টটা এখানে চলে যাবে, এই ফেল সাবজেক্টটা তার এখানে আসবে। ক্লিয়ার? নেক্সট বলি, স্যার আমি অ্যাডিশনাল মেইন সাবজেক্টে, আমি কথাটা বুঝবে, মেইন সাবজেক্টে আমি স্যার এই সাবজেক্টে 64 পেয়েছি, আর স্যার আমি অ্যাডিশনাল সাবজেক্টে যেটা আমি পরীক্ষা দিয়েছিলাম সেটাতে আমি 84 পেয়েছি। তাহলে কি স্যার আমার এই অ্যাডিশনাল সাবজেক্টটা মেইন হয়ে যাবে আর মেইন সাবজেক্ট থেকে অ্যাডিশনাল হয়ে যাবে? এবার আমি বলি, বিগত দিনের মার্কশিট দেখে যেটা বলি, যেটা হয় সেটা বলি। কি হয়, যারা একমাত্র অ্যাডিশনাল মেইন সাবজেক্টে যদি কেউ ফেল হয়, কথাটা খুব ভালোভাবে বুঝবে, মেইন সাবজেক্টে যদি কেউ ফেল হয় তাহলে এই অ্যাডিশনাল সাবজেক্ট মেইনে চলে যায় আর এই ফেল সাবজেক্টটা এখানে চলে আসে। কিন্তু কিন্তু কেউ যদি পাস করে যায়, এখানে 64 মার্কস পেয়েছে, সে পাস আউট হয়ে গেছে খুব ভালোভাবে, তাহলে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু তার এই অ্যাডিশনাল রূপে আসবে না। যেমনটা স্বাভাবিক ফরমেশন রয়েছে ঠিক সেই স্বাভাবিক ফরমেশনেই কিন্তু তার থাকবে। এক্ষেত্রে তোমার বেনিফিট কি? তোমার কি লস হলো? না, তোমার কিন্তু লস হলো না। তোমাকে কিন্তু আলাদাভাবে আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটে লেখা থাকে না যে তুমি টোটাল কত মার্কস পেয়েছো বা তোমার টোটাল কি, প্রত্যেকটা সাবজেক্টের একটা স্পেশাল গ্রেড কিন্তু দেওয়া থাকে আর সার্টিফিকেটে লেখা থাকে পাস, অর্থাৎ তুমি পাস করেছো। তোমাকে যখন বলবে যে তুমি কত মার্কস পেয়েছো, তখন কিন্তু তোমাকে তোমার মতো করে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? বাংলা এবং ইংরেজিটাকে আমি কমন রাখলাম,
আর এই চারটের মধ্যে যে তিনটাকে হাইয়েস্ট পেয়েছি সেই তিনটাকে একবারে যোগ করে যে মার্কসটা আমি পেলাম সেটাই হলো তোমার মার্কস। তুমি ভবিষ্যতে কলেজে ভর্তি হও বা যেখানেই ভর্তি হও না কেন, তোমার সিস্টেমটা হবে এই সিস্টেম, অর্থাৎ যেটাকে বলা হয় বেস্ট অফ 5। বেস্ট অফ 5 এর মধ্যে দুটো সাবজেক্ট মেইন, আর বাদ বাকি চারটে সাবজেক্টের মধ্যে যে তিনটেতে তুমি বেশি পেয়েছো সেই তিনটে মার্কসে যোগ করলেই হয়ে গেল বেস্ট অফ 5। এই বেস্ট অফ 5 এর যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কসটা হচ্ছে তোমার নম্বর, কিন্তু এই নম্বরের কথাটা কিন্তু কোনো সার্টিফিকেটে লেখা থাকবে না। আরেকটা কথা, অনেকে জিজ্ঞাসা করে স্যার ফার্স্ট ডিভিশন পেয়েছি না, সেকেন্ড ডিভিশন পেয়েছি না, থার্ড ডিভিশন পেয়েছি নাকি স্টার মার্ক পেয়েছি। প্রথম কথা, সার্টিফিকেটে কখনো লেখা থাকে না তুই ফার্স্ট ডিভিশন পেয়েছো, সেকেন্ড ডিভিশন পেয়েছো না থার্ড ডিভিশন পেয়েছো। এই ডিভিশন সিস্টেমটা টোটালি উঠে গেছে। ওগুলো আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করে বলি যে আমরা সেকেন্ড ডিভিশন পেয়েছি, 300 বেশি পেলে আমরা বলি ফার্স্ট ডিভিশন পেয়েছি, 375 বেশি পেলে আমরা বলি স্টার মার্ক পেয়েছি, তাই তো 150 উপরে গেলে আমরা বলি আমরা পাস করেছি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হলো মূল বিষয়। 225 যখন ক্রস করে যাচ্ছে, 225 থেকে 300 মধ্যে পেলে আমরা বলছি সেকেন্ড ডিভিশন পেয়েছি। এটাই হলো বেসিক। কিন্তু এই বেসিকটা আমরা কিভাবে বের করি? এই টোটালটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা বের করি। এই হলো মূল কথা, এই হলো মূল সিস্টেম, এই হলো এবছরের প্ল্যানিং কি কি রয়েছে বা কি কি তোমাদের রেজাল্টে হতে চলেছে তার যাবতীয় বর্ণনা। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এরপরেও যদি আর কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।